স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। আগামী বাজেটেও আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রেহাব। তবে এতে দুর্নীতি প্রশ্রয় পাবে বলে মনে করছেন অনেকেই। আর অর্থনীতিবিদরা বলছেন প্রতি বছর যে পরিমাণ টাকা সাদা করা হয় তা অর্থনীতির উন্নয়নে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না। তাই এই সুযোগটা আসলে বন্ধ করাটাই ভালো। আজ আমরা আলোচনা করবো আবাসন খাত নিয়ে কথা বলতে আমার স্টুডিওতে রয়েছেন রাজুক এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী এবং রেহাবের পরিচালক নিজামুদ্দিন। জনাব নিজামুদ্দিন এবং জনাব মুন্সী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব নিজামুদ্দিন, প্রথম প্রশ্ন আপনার কাছে আমি করতে যাচ্ছি যে সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক শেষে আপনারা দাবি করেছেন যে আবাসন খাতে আবারও কালো টাকা সাদা করবার সুযোগ দেওয়া হোক। গতবারও চেয়েছিলেন, গত অর্থ বছরও আসলে এটা করা হয়নি, তো কেন আবার চাইছেন? আর এটা হলেই কি আসলে আবাসন খাত চাঙ্গা হয়ে যাবে? আবাসন খাত চাঙ্গা হবে না। আসলে দেশের টাকা যে বিদেশে যাচ্ছে, মালয়েশিয়ার সেকেন্ড হোমটা বন্ধ হবে, আমেরিকাতে 5 কোটি টাকার বিনিময়ে সিটিজেনশিপ পাওয়া বন্ধ হবে। দ্যাট মিনস এই দেশের টাকা এদেশেই সরাসরি হোক, ডিরেক্ট ইনডাইরেক্ট হোক, ইন্ডাস্ট্রিতে হোক আর রিয়েল এস্টেট হোক, এদেশে ইনভেস্ট হবে। এদেশের টাকা পাচারটা বন্ধ হবে, দেশের টাকা দেশে ইনভেস্ট হবে, মানি রোলিং বাড়বে, ফান্ড ফ্লো অ্যান্ড মানি ফ্লো যখন বাড়বে তখন ইকোনমি আসলে স্ট্রেনথেন হয়। এটা শুধু রিয়েল এস্টেটের জন্য নয়, রিয়েল এস্টেটের সাথে পাশাপাশি অন্যান্য টোটাল শিল্পে আসলে একটা ব্যাপকতা ফিরে পাবে। হ্যাঁ, কিন্তু এর আগেও কয়েকবার সুযোগ দেওয়া হয়েছিল, তখন কিন্তু কাঙ্ক্ষিত হারে মানুষ কিন্তু এই সুযোগে সাড়া দেননি। সেই কথাই আসলে বলছি যে তাহলে কি রিয়েল এস্টেট সেক্টরে এটা লাভ হবে কিনা। এটা আপনি একটা চমৎকার কথা বলেছেন। উনি আপনার হলো আয়কর অধ্যাদেশ 1984 আলোকে 19-এর বি যে ধারা আছে, সেই ধারায় হলো আসলে এই সুযোগটা দেওয়ার পরে কোনো প্রশ্ন করা হবে না। বাস্তবিক অর্থে প্রশ্ন করা হবে না বলা হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে প্রথমত যখন সাবমিট করা হচ্ছে, পরবর্তীতে এই ব্যাপারে যে ভীতিটা, সেই ভীতিটা কিন্তু কাটছে না। কিন্তু যখন বিদেশে টাকা পাচার হয় তখন কিন্তু আপনি এটা উদ্ধার করার জন্য অনেক প্রক্রিয়া অবলম্বন করেও কিন্তু সেখানে কোনো সমাধান পাচ্ছেন না। কিন্তু 19-এর বিধারায় যখন অ্যাসেট কেনা হলো, পরবর্তীতে অ্যাসেটের উৎস নিয়ে যে পরবর্তী যে ভীতিটা, সেই ভীতির কারণে এটার বাস্তব প্রয়োগটা হয়নি। ওই কারণেই এটার পরিপূর্ণ সুফল পাওয়া যায়নি, কিঞ্চিত সুফল পাওয়া গেছে। যদি এটাকে উপযোগী করে 19-এর বিধারাকে করা হয় তাহলে অবশ্যই 100% সুফল পাওয়া যাবে, এটা নিশ্চিত, অতীতের মতো। আমি আসবো আপনার কাছে। জনাব হাফিজুর রহমান মুন্সী, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমরা আবাসন খাত নিয়ে আজকে আলোচনা করছি এবং বলা হচ্ছে প্রায় যে এই খাতটা ঠিক যেভাবে উঠা যাওয়ার কথা, যেভাবে চাঙ্গা থাকবার কথা সেটা নয়। অনেকগুলো কারণের কথা বলা হচ্ছে। যেমন ব্যবসায়ীরা বলছেন যে বড় একটি কারণ তারা বলছেন যে এই খাতে রেজিস্ট্রেশন কস্ট অনেক বেশি। তারা বলছেন যে জমির মূল্য অনেক বেশি। রাজুকে একজন সাবেক চিফ ইঞ্জিনিয়ার হিসেবে বা গণপূর্ত বিভাগের অধিদপ্তরের প্রধান চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কি মনে হয় কেন আমাদের আবাসন খাতে এই সংকটটা যাচ্ছে? দেখেন, এখন কিন্তু আবাসিক খাত শুধু ওই রিহাবের আওতাতেই নাই। আপনি লক্ষ্য করলে দেখবেন, আমি রাজকের গত 1 বছর 3 মাসের চিফ ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় দেখেছি এবং পরবর্তীতে 1 বছর পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার। এই আপনার সরকারি সংস্থার মধ্যে রাজক, ওরাও কিন্তু সরকারের আবাসন প্রক্রিয়া সমাধানের জন্য, জনগণের সুবিধার জন্য প্রায় 1 লাখ অ্যাপার্টমেন্টের অ্যারেঞ্জমেন্ট আছে রাজুকে, উত্তরায়, পূর্বাচল, ঝিলমিল। পাশাপাশি পিডব্লিউডি অ্যাপার্টমেন্ট করে, কিন্তু পিডব্লিউডির ওই গভর্নমেন্ট পাবলিক কাছে সেল করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে ন্যাশনাল হাউজিং আছে বা গভর্নমেন্ট অফিসারদের জন্য যে সরকারের একটা নির্দেশনা আছে, 8% থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট আছে 40% যাইতে হবে। সেই লক্ষ্যে পিডব্লিউডি কিন্তু আপ্রাণ কাজ করে যাচ্ছে। বর্তমান যে গণপূর্ত গৃহায়ণ মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওনার দক্ষ ভূমিকায় বা দক্ষ নেতৃত্বে এখানে পিডব্লিউডি কিন্তু বিরাট একটা ভূমিকায় অগ্রগামী হয়ে গেছে। সেই ক্ষেত্রে আবাসিক বলতে আপনার ওই অ্যাপার্টমেন্ট বলতে এখন কিন্তু শুধু প্রাইভেট সেক্টরটাই লিমিটেড না, গভর্নমেন্টের অনেক জায়গাতে তৈরি হয়ে গেছে। এবং রাজক যে রেটে প্রায় আপনাকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে, রিহাব কিন্তু ওই রেটে পারছে না। তারপরে কিন্তু রাজকের ফ্ল্যাট মানুষ কিনছে না, সেটা অন্য ব্যাপার আছে। জিনিসটা তো নতুন, হঠাৎ করে আপনারা ফ্রি জায়গা পাচ্ছেন, ফ্রি জায়গা পেয়ে যে রেটে দিচ্ছেন তারপরে মানুষ কিনছেন না। আমি আরেকটা বিষয় নিয়ে তার আগে নিব ছোট্ট একটি বিরতি, আবারও শুরু করছি আলোচনা। জনাব হাফিজুর রহমান মুন্সী, আপনি বলছিলেন যে রাজুক এখানে হাউজিং এর ক্ষেত্রে কন্ট্রিবিউট করে, গৃহায়ণ অধিদপ্তরও বিল্ডিং তৈরি করে থাকে সরকারি কর্মকর্তাদের জন্য। রাজুক একই সাথে নিয়ন্ত্রক এবং একই সাথে বিজনেসও করছে, এটা কি ঠিক? বিজনেস পার্টনার। দেখেন, সরকারের আমরা আগে গণপূর্ত অধিদপ্তরে আমার চাকরি শুরু, সেখানে থাকা অবস্থায় আমি দেখেছি শুরুতেই
রুলস অফ বিজনেস অনুযায়ী কিন্তু গণপূর্ত অধিদপ্তরের গভর্নমেন্ট সব বিল্ডিং করার কথা, এক্সেপ্ট পিএনপি এন্ড রেলওয়ে। আচ্ছা, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে যেটা ভালো মনে করছেন সেই সিদ্ধান্তের ওনারা নতুন সিদ্ধান্ত নিয়েছেন, রুলস অফ বিজনেস পরিবর্তন করেছেন। অনেক ডিপার্টমেন্ট কিন্তু এখন যার যার মধ্যে কাজ করছে। আর সেই ক্ষেত্রে রাজক রেগুলেটরি বডি, এটা আমি স্বীকার করি, জানি, এর না স্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু সরকারের প্রয়োজনে, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় যদি রাজক অ্যাপার্টমেন্ট করে বা অন্য ডেভেলপিং এজেন্সি হিসেবে কাজ, এজেন্সি না, ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি করে, সেক্ষেত্রে তো অন্যায় আমি কিছু দেখি না। অন্যায় বলছি না, এটা আসলে আধুনিক যুগের বিজনেস ব্যবসা বাণিজ্য কিনা। এখনকার যুগ আমি কিন্তু শুরুতে আপনাকে বলেছি সরকারের কাজে রেগুলেটরের ভূমিকা রাখা, সেখানে যদি ব্যবসায়ী ইনভলভ হয়, হ্যাঁ, সেটা আসলে ক্ষতি করে। কারণ প্রাইভেট সেক্টর ব্যবসা করছেন, আবার সরকারও ব্যবসা করছে, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে। আপনি কি এটা স্বীকার করেন না যে রাজক অ্যাপার্টমেন্ট তৈরির ক্ষেত্রে যখন নেমেছে মাননীয় পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ স্যারের নেতৃত্বে, তাতে কি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে একটা স্বস্তির পরিবেশ আসছে না? আগে আপনি দেখেন একটা গুলশান বরানীতে 20,000, 25,000, 30,000, 40,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট চলতো, ধানমন্ডিতে বা সব জায়গাতেই। এখন কিন্তু সেই পরিবেশ নাই। হয়তো রিহাবের কর্মকর্তাগণ বলবেন তাদের কাছে ভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু আমার দৃষ্টিতে সরকারের প্রয়োজনে, উন্নয়নের ধারাবাহিকতায় যদি কারো প্রয়োজন হয়, পিডব্লিউডি যে কাজ রুলস অফ বিজনেসে করে না, সেটাও যদি সরকার মনে করেন যে পিডব্লিউডি নতুন আঙ্গিকে কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় সেটা অন্যায় কিছু না, সেটা করতে পারে। দেশের প্রয়োজনেই তো করছে। সরকারের সিদ্ধান্ত আছে, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে, না হলে তো রাজক পারে না। রাজক যখন একটা আপনার নাই, ডেভেলপমেন্ট ওয়ার্ক নেয়, তখন কিন্তু ওই টপ লেভেল থেকে একনেকটা অনুমোদন হয়েই আসে, সরকার সিদ্ধান্ত হয়েই তো আসছে। না, এটা নিয়ে আমরা আপত্তি করছি না। আমরা আসলে কতটা আধুনিক যুগে ব্যবসা বান্ধব হতে হলে সরকারের আসলে দায়িত্ব সরে আসা উচিত, সরকারের ভূমিকা থাকা উচিত এখন আসলে রেগুলেটরের বা ফ্যাসিলিটির ভূমিকা থাকা উচিত। আমি চাকরি করি, গভর্নমেন্ট জব, রাজকে যারা আছে ওরাও চাকরি করে, অবশ্যই পিডব্লিউডি করে। কারণ সরকারের সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করে আমাদের দায়িত্ব। আমরা যে যার যার ক্ষেত্রে আছি, সেখানে যদি আমরা আমাদের উন্নয়নের কাজ করি, আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে কিন্তু সরকারকে সহযোগিতা করা বা সরকারের কাজ করা হয়ে যায়। সেই ক্ষেত্রে সব এই যে রাজকের যে আজকে অ্যাপার্টমেন্ট করা বা যা কিছুই বলেন, এটা কিন্তু সরকারের সিদ্ধান্তে এসছে। হুট করে রাজক একা কোনো সিদ্ধান্ত নিতে পারে সেটা বলছি না। আমরা বলছি আসলে এই পলিসি থেকে সরকার সরে আসতে পারে কিনা, সেই কথাই আসলে আমরা বলছি। সরকার কোনটা থেকে আসবে না, যে সরকারের অ্যানালাইসিসের উইং অনেক আছে, না নিশ্চয়ই আছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের নির্দেশনা পাবো, আমরা ইমপ্লিমেন্ট করব, সরকারের উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করব। ধন্যবাদ। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা রাজুকের কথা শুনলাম, কিন্তু আমরা যদি বেসরকারি খাতে দেখি যে একটা সময় রাজুকই অবশ্য বাংলাদেশে আমরা যদি বলি এই উন্নয়নে কাজ করতো এবং আস্তে আস্তে বেসরকারি খাত এখানে ঢুকেছে এবং সম্পৃক্ত হয়েছে, এবং এখন বেসরকারি খাত অনেক বড়। রেহাবের পক্ষ থেকে একটা বড় অভিযোগ হচ্ছে যে আসলে জমির মূল্য অনেক বেশি, যার ফলে আমাদের ফ্ল্যাটের দামে বেশি। এটা একটা বড় কারণে বলা হয়। কেন ফ্ল্যাটের মানে জমির মূল্য বেশি? শুধু সবাই কেন ঢাকায় আসলে আমরা আপনারা ঢাকার মধ্যে কেন চিন্তা করছেন যে ফ্ল্যাট করা যাবে, কেন ঢাকার বাইরে যাচ্ছেন না, বা সেখানে তো জমির দাম কম? আপনি চমৎকার একটা কথা বলেছেন। আসলে ঢাকা শহরের উপরে যে চাপটা বাড়ছে, ক্লায়েন্টের উপর নির্ভর করে আমাদের করতে হচ্ছে, তারপরেও রিহাবি প্রথম যে কাজটা করছে, ডিসেন্ট্রালাইজ করছে। আপনি কুমিল্লাতে দেখেন, সিলেটে দেখেন, এখন অলরেডি শপিং কমপ্লেক্স করছে। অলরেডি স্কাই ইউজটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে রিহাবের মেম্বাররাই কিন্তু করছে। আপনি চট্টগ্রামে দেখেন, ম্যাক্সিমাম এখন নতুন যে শপিং কমপ্লেক্সগুলো হচ্ছে সেগুলো কমার্শিয়ালি হচ্ছে এবং রিহাবের মেম্বাররা করছে। চট্টগ্রামে হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, রাজশাহীতে ব্যাপকভাবে হচ্ছে, বিভাগীয় সদরগুলোতে চলে গেছে, জেলা পর্যায়ে অলরেডি কিন্তু ব্যাপক হারে হচ্ছে। অতএব আমরা অলরেডি ডিসেন্ট্রালাইজ করছি এবং আমাদের মেম্বাররা জেলা পর্যায় পর্যন্ত চলে গেছে। দাম বাড়ার পেছনে এটা কিন্তু মেইন কারণ। প্রথমত হলো রেজিস্ট্রেশন কস্ট হলো ওয়ার্ল্ডের সব জায়গায় হলো আপনার, আমার পার্শ্ববর্তী দেশে হলো 5 থেকে 7% পর্যন্ত, আমাদের হলো 14 থেকে 16%। এখানে একটা ব্যাপার দেখেন। তারপরে আমরা এই যখন রেজিস্ট্রেশন ফির মধ্যে রেজিস্ট্রেশন ফি, তারপর স্ট্যাম্প ফি সহ গেইন ট্যাক্স কিন্তু ওখানে একবার দিচ্ছি। আবার অলরেডি যখন আমরা ল্যান্ড ওনারের যে সাইনিং মানি দিচ্ছি, সেখানে কিন্তু অলরেডি সোর্স গেইন ট্যাক্স যেটা দিচ্ছি, সেখানে কিন্তু অলরেডি আবার 4% দিচ্ছি। এইভাবে বিভিন্ন খাতে খাতে ওই কস্টিং এর ইফেক্টটা কিন্তু এখানে এসে পড়ছে। এই পড়ার কারণে ভ্যাট দেখা গেল 1.5 থেকে 3 পর্যন্ত আছে, এখন আবার বাড়ানোর প্রস্তাব চলতেছে। তো সার্বিক খাতে যখন গভর্নমেন্টের ফি গুলো বাড়বে, একাধিক খাতে বাড়বে, এটার ইফেক্টটা কিন্তু ক্রেতার উপরে গিয়ে কিনতে পড়বে। এটা একটা ব্যাপার।
আর দ্বিতীয়ত হলো উন্নত বিশ্বে যেটা করছে, আপনি দেখেন অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে পর্যন্ত আছে যে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে একটা ল্যান্ড দিয়ে দিচ্ছে, ল্যান্ড অ্যাকুইজিশন করে দিচ্ছে, সেই ল্যান্ডটা ডেভেলপ করে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তার কাজ করছে। তাতে করে তার সিস্টেম লস কমছে, তারপরে হইলো আমদাতান্ত্রিক জটিলতায় পড়ছে না, এবং যেই সব মানে লাল ফিতার দৌরাত্মের কারণে যে কস্টিং বাড়তেছে, আমাদের সিস্টেম লস বাড়তেছে, সেটা কারণে অনেক কম খরচ হচ্ছে। আর ওই ল্যান্ড অ্যাকুইজিশন ঠিকমতো হওয়ার কারণে ইন টাইমে হ্যান্ড ওভারটা হচ্ছে, তাতে আমাদের ওভারহেড কস্টটা কিন্তু কমতেছে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আমরা নিচ্ছি কি সরকার থেকে পাচ্ছি না ন্যায্য মূল্যে। আমরা উন্নত বিশ্বের কোনো দেশের কাছাকাছি কোনো প্রক্রিয়া গভর্নমেন্ট আমাদেরকে হয়তো ভবিষ্যতে দিবে, এখনো সহযোগিতা করতে পারছে না। আমরা কি করছি, ব্যক্তির একটা ল্যান্ড নিচ্ছি। উনি একটা চমৎকার কথা বলেছেন, গুলশানে দাম উনাদের রাজুকের কারণে বেড়েছে। রাজুক আমাদের প্রতিদ্বন্দ্বী, রাজুক আমাদের গার্ডিয়ান মনিটরিং অথরিটি, আমরা রাজুকের সাথে তাল মিলিয়ে কাজ করতে চাই। গুলশানে ওনাদের ভূমিকায় কোনো কার্যক্রমে কিন্তু দাম কমেনি, কারণ যে ল্যান্ডটা, সেই ল্যান্ডের সাইনিং মানি অনেক দূর বেড়েছে, সেটার উপর ওনাদের কিন্তু কোনো রাজুক কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদের যে রেজিস্ট্রেশন ফি, সেটা কিন্তু কমছে, এর কোনোটাই কিন্তু হচ্ছে না। আসলে সেকেন্ডারি মার্কেটে ওয়ার্ল্ডের সব জায়গায় আছে মূল যে রেজিস্ট্রি ফি, যেমন আপনি একটা গাড়ি কিনবেন প্রথমে 80,000 টাকা, কিন্তু যখন আপনি পরবর্তীতে বিক্রি করবেন সেকেন্ডারি মার্কেট ওটা 10,000 টাকা, 8,000 টাকা। কিন্তু আমাদের রেজিস্ট্রির ক্ষেত্রে কিন্তু যতবারই আপনি করবেন, পুরো রেজিস্ট্রি ফিটা সেই 15-14% দিতে হচ্ছে। ওখানে যদি আপনি নর্মালি 7% আর সেকেন্ডারি মার্কেটে যদি 3.5% করতেন, তাহলে ওখানে এইভাবে কিন্তু খরচগুলো কমে আসতো। এটা কিন্তু নির্ধারণী মহল এবং রাজুক সহ সার্বিক অথরিটিগুলো ওই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিলেই আমরা কষ্ট কমাতে পারবো। ধন্যবাদ। আমরা নেব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে জেলা। আজ আমরা আলোচনা করছি আবাসন খাত নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজুক এবং গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী এবং রেহাবের পরিচালক নিজামুদ্দিন চৌধুরী। জনাব চৌধুরী এবং জনাব মুন্সী, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মুন্সী, আপনাকে জানতে চাচ্ছি যে বিরতি যাবার আগে আমরা কথা বলছিলাম, যেখানে বলা হচ্ছিল, জনাব চৌধুরী বলছিলেন যে আমাদের এখানে রিয়েল এস্টেট সেক্টরের ক্ষেত্রে সেকেন্ডারি মার্কেটটা আসলে গড়ে ওঠেনি এবং আপনার প্রাতিষ্ঠানিক সেকেন্ডারি মার্কেট নেই। প্রথমবার একজন মানুষ ফ্ল্যাট কিনতে পারেন, একটা ডেভেলপার কাছে কিনতে পারছেন, কিন্তু দ্বিতীয়বার যখন কিনছেন, কোনো বিক্রি হয়ে যাওয়া একটা পুরাতন ফ্ল্যাট কিনছেন, তখন কোনো প্রাতিষ্ঠানিক কোনো পরিবেশ নেই। এবং এক্ষেত্রে যেটা বলা হয় যে রেজিস্ট্রেশন কস্টও আগের মতোই থাকে, অর্থাৎ পুরাতন দামেও যেরকম রেজিস্ট্রেশন কস্ট, নতুন দামেও একই রেজিস্ট্রেশন কস্ট। এই সেকেন্ডারি মার্কেটটা আসলে কেন গ্রো করছে না? এটা কি সরকারের দিক থেকে আসলে ভাবা উচিত কিনা? আপনি দেখেন, এখানে রিহাবের সম্মানিত মেম্বারগণ এর আগেও কিন্তু এই দাবিটা করেছেন। জি, সরকারের, আমাদের দেশ একটা ডেভেলপিং কান্ট্রি, জি, এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এই দেশের যে বর্তমান বাজেট আপনি দেখেন আগে কত ছিল, সব ঠিক আছে, সেটার থেকে আজকে লাখ লাখ কোটি কোটি টাকা চলে গেছে। এই বাজেটের টাকা তো ওনাদের একটা চিন্তা ভাবনা আছে, কোত্থেকে কোন এভিনিউতে টাকা আসবে, রেজিস্ট্রেশন কস্টে কি নিবে, কোথায় কি নিবে। কারণ আমার মনে হয় আমাদের সম্মানিত রিহাবের মেম্বারগণ যদি জিনিসটা অন্যভাবে নেন, যে আমাদের একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা পার্টনার হিসেবে আমরা হেল্প করতে বিজনেস ঠিক আছে, এটা ইনিশিয়াল স্টেজ, এটা পরবর্তীতে হয়তো থাকবে না। ওনাদের দাবির প্রেক্ষিতে বা বাস্তবতা নিরিখেই হয়তো এটা একসময় চেঞ্জ হবে বা সরকারের দিকে নজর দিবেন। যে সেটা আমার মনে হয় সরকারের নজরে সেটা আছে এবং সময় মতো একটা সিদ্ধান্ত হয়তো ওনারা দিবেন। আচ্ছা, ধন্যবাদ। জনাব চৌধুরী, আপনার কাছে একটি অভিযোগের কথাই বলি। সেটা হচ্ছে যে আমরা প্রায় শুনি যে মানুষের আস্থা নাই এই সেক্টরে। অনেক মানুষ আস্থা নাই, কারণ কি, একজন মধ্যবিত্ত মানুষ তার সারা জীবনের অর্থ একটা ফ্ল্যাটে বা একটা জমিতে বিনিয়োগ করলো, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝে পেলেন না। অভিযোগটা এরকম, যখন বলা হয় বিহাবের কাছে, বলা হয় যে উনি তো আমার মেম্বার নয়। আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরা যাক একটা কোম্পানির নাম এবিসি বা XYZ একটা কোম্পানির নাম, যারা রেহাবের মেম্বার এবং রেজিস্টার্ড। এটা খুব একটা ভালো ব্র্যান্ড আমি ধরে নিচ্ছি। তখন এই XYZ করে কি, নতুন একটা কোম্পানি করে, XYZ ডেভেলপমেন্ট, XYZ হোমস, XYZ অ্যাপার্টমেন্টস, এবং একই রকম লোগো তারা করে, এবং সাধারণ মানুষ প্রতারিত হয়। তারা মনে করে যে এটা তো রেজিস্টার্ড কোম্পানি। এবং তখন যখন XYZ ডেভেলপার বা XYZ অ্যাপার্টমেন্ট প্রতারণা করে, তখন কিন্তু রেহাব থেকে বলা হয় উনি তো আমার মেম্বার নয়, আমার কিছু করার নাই। এই বিষয়ে আপনারা কি কোনো ভূমিকা রাখছেন কিনা? প্রথমত হলো, আপনারা জানবেন সম্প্রতি আমরা বেশ কিছু মেম্বারকে অলরেডি আমরা সাসপেন্ড করেছি। তো গভর্নমেন্ট যদি কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স বাতিল করার সময় যেমন সে অনেক সময় নেয়, আমরা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আমরা রেগুলেটরি বডি না, কিন্তু তারপর আমরা কিন্তু এই সার্ভিসটা দিচ্ছি। আমাদের অলরেডি কিন্তু একটা সেল আছে, যে ছেলে সকল অভিযোগ আনলে আমরা সেখানে অলরেডি ডেভেলপারকে ডাকছি, এবং আমরা অবাক হবেন যে রিহাবের ডিরেক্টর হিসাবে আমাদের এখন দিনে 20% কাজ হচ্ছে এগুলো সমন্বয় করা।
এর পেছনে কিন্তু শুধুমাত্র ডেভেলপার দায়ী না, এবং যিনি ইনভেস্ট করেছেন উনিও কিন্তু দায়ী না। উনি দেখলেন কাজ হচ্ছে, কাজ হতে গিয়ে হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে গেল, উনি কি করলেন, ওনার পেমেন্টটা বন্ধ করে দিলেন। এখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মতো ক্লায়েন্ট এবং আমাদের কিন্তু পার্টনারশিপ এবং জায়গার পার্টনারশিপ পার্টি এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু কাজটা হচ্ছে। উনি কিন্তু জানছেন না এর মধ্যে কোনো ল্যান্ড ওনার হঠাৎ করে চিন্তা করলেন যে আরো আমি বেশি সাইনিং মানি পাবো বলে উনি কোনো একটা ইনজাংশন জারি করলেন। এটা কিন্তু অনেক সময় ক্লায়েন্ট বুঝতে চায় না, ক্লায়েন্ট বিদেশ থাকে, বাইরে থাকে। অনেক সময় এরকম হয় যে রড সিমেন্ট আনতে গিয়ে দেখা গেলো এলাকার মাস্তানদের সাথে প্রবলেম হয়েছে, সেটা কিন্তু উনি বুঝতে চান না, এরকম ব্যাপার আছে। অনেক সময় দেখা গেলো মালিকানা একজনের নামে ছিল, সম্প্রতি আমি একটা কেস ফেস করেছি, উনি কাপকোতে জব করছেন, কিন্তু দেখা গেল যে ওখানে ওনার মালিকানা ঠিক আছেন, কিন্তু আরেকজন কোনো একটা সত্ত্ব নিয়ে আবার কোর্টে একটা রিট করেছেন, তার পক্ষে অলরেডি আবার নাম জারি অ্যাপ্রুভাল আসছে, আসার পরে আবার রাজুক তার অ্যাপ্রুভাল ক্যান্সেল করেছেন। উনি আমাকে বলছেন রাজুক ডেভেলপারটা খুব খারাপ, কারণ উনি মনে হয় আমার অপোজিশনের সাথে যোগ দিয়েছে। আসলে অপোজিশন কেস করেছে, এটা ল্যান্ড ওনার কিন্তু খবর রাখিনি, ডেভেলপার তো উনাকে বিশ্বাস করে কাজ শুরু করে দিয়েছে। এই যে জটিলতার কারণে প্রায় 2 বছর গেল, এখন এই 2 বছরের কারণে কি করলেন, ল্যান্ড ওনার আর ডেভেলপারের মধ্যে প্রবলেম। মাঝখানে যে বুকিং যিনি দিয়েছেন উনি কিন্তু সাফার করছেন। উনি সাফার করতে গিয়ে উনি সহযোগিতা না করে উনি কিন্তু ডেভেলপারের এগেনস্টে চলে যাচ্ছেন, উনি কিন্তু বুঝতে চান না বা ভেতরে আসছেন না। আচ্ছা, এর পরবর্তীতে কি হচ্ছে, দেখা গেল উনি ইনজাংশন জারি কারণে কাজ আগাচ্ছে না, কখনো কনস্ট্রাকশনের প্রবলেমের কারণে কিন্তু যাচ্ছে না। এসব সমস্যাগুলো কিন্তু থাকছে। আমার মেম্বার হলো প্রায় এখন 1200 শেষ করে আপনার রেগুলার মিলে মেম্বারের বাইরে প্রায় 3000 3,500 লোক এখন কাজ করছে। এর মধ্যে কতটা অভিযোগ আপনি যদি ওই ডাটাতে মিলান তাহলে কিন্তু বেশি পাবেন না। আপনি ইম্পোর্টার দেখেন, এক্সপোর্টার দেখেন, সেখানে যদি অভিযোগ পান আপনি প্রতিটা সেক্টরে কিন্তু পাবেন। রেশিওটা মিলাতে হবে, রেশিও কতটুকু। আপনি এমনও জানেন যে অলরেডি ডেভেলপার জায়গা দিয়েছে, এর পরবর্তীতে যখন দেখলো বিল্ডিং এর সুন্দর শেপ এসে গেছে, ওই বিল্ডিং দখল হয়ে গেছে, আমাদের পক্ষে তখন কে থাকে, আমাদের পক্ষে কাউকে পাই না। কিন্তু তখন আবার আমরা এরকম অভিযোগ দেখি যে যখন একটা বিল্ডিং হয়ে গেছে, একজন ফ্ল্যাট যিনি বুকিং দিয়েছেন পয়সা দিচ্ছেন, শেষ কিস্তির আগে বলা হয় যে আপাতত আমরা বুকিং পয়সা নেব না, এটা আরেকখানে বিক্রি করে হবে, এমন অভিযোগ থাকে। এটা হয় না, দুই রকম অভিযোগ থাকে, আমি বলছি দুই রকম অভিযোগ থাকে। আপনি এই অভিযোগটা থাকে না, আমি আপনার সাথে এখানে একটু ডিফার করব, আপনার সাথে সম্পূরক। সেটা হলো আমাদের 5টা 6টা বা 10টা এরকম বলা থাকে যে এতগুলো ইনস্টলমেন্ট যদি আপনি ফেল করেন আপনার পেনাল্টি, তখন সে কি করে আমি পেনাল্টি দিব না, কিন্তু আমি কিন্তু উনার টাকার একটা অংশ দিয়ে আমি ইনভেস্ট করতে চেয়েছি, তখন আমি ব্যাংক লোন নিলাম, ব্যাংক ইন্টারেস্টটা যদি আমি চার্জ করি উনি দিলেন না, উনি না করে কি করে আইন প্রয়োগকারী সংস্থার আশ্রয় নিলেন, নিয়ে আমাদেরকে কিন্তু হ্যাসেলের মধ্যে কিন্তু রাখছেন। অথচ যিনি জায়গাটা মালিক, উনাকে একটা বিল্ডিং আমি করে দিচ্ছি, ওনার ঘুমানোর জায়গা সহ উনার ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি, যিনি কিনছেন উনাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, উনারা কেউ কিন্তু আমাদের পক্ষে থাকছেন না। রাজুকের পক্ষ থেকে আপনার অভিজ্ঞতা কি বলে জনাব মুন্সি, যে এই ধরনের অভিজ্ঞতা কখনো আপনি ফেস করেননি? না, আমাদের তো এই ধরনের ওনাদের এরকম কোনো সেল নাই যেটা আমাদেরকে অ্যাসিস্ট করবে, সেল নেই। তারপরেও আমাদের মাননীয় সে প্রতিনিধি যেটা বললেন সবকিছুই কিন্তু মানে বাস্তবতার সাথে মিল নাই। ওনাদের কিছু কিছু কোম্পানি খুবই ভালো, আবার কিছু কিছু কোম্পানি এমন ভাবে মানুষকে হ্যারাস করতেছে যাতে আলটিমেটলি যা পড়তেছে কার উপরে, সংগঠনের উপরে। কিন্তু বাস্তবে কিন্তু অনেকগুলো কোম্পানি দেশের উন্নয়নের একটা চাবিকাঠি হিসেবে এরা ভূমিকা রাখতেছে। জনাব হাফিজ রহমান মুন্সি আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনাব নিজামুদ্দিন চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।